হাই বন্ধুরা, ভূত প্রেতের আস্তানায় তোমাদেরকে আরও একবার স্বাগতম। আগেকার দিনে অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিস ঘটতো, যদিও বর্তমানে এগুলো দেখা যায় না। তো সেই সমস্ত বাস্তব ঘটনা দিয়েই সাজানো হয়েছে এই চ্যানেলটি। আমার বন্ধুর দাদি তার ছোটোবেলায় ঘটে যাওয়া ঘটনাগুলো আমাকে বলতেছিল, এবং গত পর্বে যেইখানে শেষ হয়েছিল ঠিক সেইখান থেকেই শুরু করতেছি। আমরা 4 ভাই বোন ভয়ে জড়সড় হয়ে বারান্দার চৌকির উপরে শুয়ে পড়লাম একজন আরেকজনকে ধরে। তো কখন ঘুম আসলো বলতে পারবো না, তবে যখন ঘুম ভেঙেছে তখন অনেক বেলা। আমার মায়ের ডাকাডাকিতে আমাদের ঘুম ভেঙেছে এবং অনেক বেলা ধরে ঘুমানোর জন্য মা খুব বকাঝকা করতেছে। কিন্তু ভোরবেলা যে ঘটনাটা ঘটে গেছে আমাদের সাথে, সেটা আমাদের চোখের উপরে ভাসতেছে। আমাদের মা বকাঝকা করতেছে, এইদিকে আমাদের কোনো খেয়াল নেই, আমাদের মনে শুধু ওই সিনারিটাই ভাসতেছে বারবার। এই ঘটনার কারণে আমাদের ভিতরে একটা পরিবর্তন আসে, আর সেটা হলো আমরা এরপর থেকে আর কখনোই অত ভোরে ঘুম থেকে উঠি না এবং এটা সেটা কুড়াতে বাইরে বের হই না। একদম যখন সবাই ঘুম থেকে উঠে, যখন 7টা অথবা 8টা বাজে, তখন আমরা ঘুম থেকে উঠি। তো আগের মতো আবারও প্রায় মাসখানেক অতিক্রম হয়। এই মাসখানেকে আমরা কোনো রকম ভৌতিক প্যারানরমাল কোনো কিছু ফেস করি না। আর বেশ কিছুদিন এরকম কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটিসের সম্মুখীন না হওয়ার কারণে আমাদের বাবা মার ভিতরেও একটা পরিবর্তন আসে। কারণ প্রথমে তারা বলেছিল যে এই বাড়িটা আমরা বিক্রি করে দিব, এবং এই বাড়িটা বিক্রি করে আমরা একটু লোকালয়ে, যেখানে লোকজনের বসবাস বেশি, সেইখানে গিয়ে বাড়ি করব। কিন্তু এখন আর তাদের ভিতরে সেটা নিয়ে কোনো ভাবতে দেখা যায় না। যেহেতু এখন আর কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটিস হচ্ছে না, কোনো ভৌতিক কোনো কিছু ঘটছে না, তারা বাড়ি বিক্রি করার কথা ভুলেই গেছে। তো একদিন প্রচণ্ড ঝড় তুফান হয়েছিল, কালবৈশাখী ঝড় যেটাকে বলা হয়। তো আমাদের বাড়িটা যে বন দেওয়া ছিল, যেই মৌলবীরা আমাদের বাড়িটা বন দিয়ে গিয়েছিল, যেমন বাড়ির চারপাশে 4টা গাছের সাথে মাটির পাত্রে কিছু আরবি লেখা ছিল, সেগুলো বাঁধা ছিল। সেই গাছগুলো ঝড়ে ভেঙে চুরে পড়ে যায় এবং এই বাড়িটা যে বন দেওয়া ছিল, এই বনটা ছুটে যায়। বন্ধুরা, আমি তোমাদের বোঝার জন্য একটু ক্লিয়ার করে বলি, আগেকার দিনে মানুষ যখন বাড়িঘর করত নির্জন জায়গায়, তখন এই সমস্ত ভূতপ্রেত বা কোনো খারাপ কিছুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মৌলবীদেরকে দিয়ে, বা আগে অনেক ভালো ভালো হুজুর ছিল যারা পুরা বাড়িটাকে একটা সিকিউরিটি দিয়ে যেত। অনেক দোয়া দুরুদ পরে বাড়ির চতুর্পাশে গাছে মাটির হাঁড়িতে আরবিতে কিছু কিছু লিখে ওইগুলো বেঁধে রাখতো, যার জন্য ওই এরিয়ার ভিতরে বা ওই বাড়ির ভিতরে কোনো খারাপ কিছু প্রবেশ করতে পারতো না। তো আমাদের বাড়ির চতুর্পাশে প্রায় 4টা গাছে এরকম বাঁধা ছিল, মাটির হাঁড়িতে আরবি লেখা। কিন্তু ঝড়ের কারণে বাড়ির সামনের 2টো গাছ ভেঙে পড়ে যায় এবং হাঁড়িগুলো ভেঙে যায়। পরের দিন সকালে বাবা ঘুম থেকে উঠে যখন দেখে এই অবস্থা, তখন তিনি বলে যে আবার মৌলবীকে ডাকতে হবে, আবার এগুলোকে নতুন করে বাড়িটা বন্ধ দিতে হবে। কিন্তু কাজের চাপে, যেহেতু ওই সময় অনেক ধান পেকেছিল, ধান কাটার মৌসুম ছিল, আর কিছু একটা কাজে বিজি ছিল, বাট ওই মৌলবী আমাদের এলাকায় ছিল না, হয়তোবা অনেক দূরে ছিল, বা আমাদের এলাকায় ভালো কোনো মৌলবী ছিল না, যার জন্য উনি তাৎক্ষণিকভাবে এটা করতে পারেনি, আর সেটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। ঝড় তুফানের 2-3 দিন পরের ঘটনা। একদিন রাতের বেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে শুতে যাব, তখন আমরা শুনতে পেলাম যে আমাদের ঘরের বাইরে কারা যেন দৌড়াদৌড়ি করতেছে। 4-5 জন মানুষ মিলে দৌড়াদৌড়ি করলে যেরকম শোনা যায়, ঠিক সেরকমই। আমাদের ঘরের সামনে ছিল ছোট্ট একটা উঠান, আর ঘরের পিছনে ছিল মোটামুটি মাঝারি সাইজের একটা বাগান। তো আমরা শুনতে পাচ্ছি কারা যেন আমাদের পুরো বাগান চষে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, আবার ঘরের পাশ দিয়ে উঠানে আসছে দৌড়ে, আবার উঠান থেকে দৌড়ে আবার ঘরের পাশ দিয়ে বাগানে যাচ্ছে, মানে কন্টিনিউ এরকম করতেছে। আমাদের বাবা তখন চিৎকার দিয়ে বলল, এই কারারে, কারা ওখানে, কথা বলিস না কেন? আমাদের বাবা ঘর থেকে বের হয় না, কিন্তু জানালা দিয়ে লাইট মারতেছে। ওনার যে লাইট ছিল ওইটা দিয়ে সে বাগানের দিকে বা উঠানের দিকে মারতেছে। বাট যখন লাইট মারতেছে বা চিৎকার দিচ্ছে, তখন একদম স্টপ, কোনো দৌড়াদৌড়ি হচ্ছে না। যখন জানালা দিয়ে দিচ্ছে বা লাইট অফ করে দিচ্ছে, তখন আবার দৌড়াদৌড়ি শুরু হচ্ছে। আর এমনই পোড়া কপাল, আমাদের বাবা মা সস্তা দামে জমি কিনে এমন জায়গায় বাড়ি করেছে যে আশেপাশে কোনো বাড়ি নেই। এক পাশে বিল, এক পাশে বাগান, আর এক পাশে হচ্ছে খাল।
আসলে বিষয়টা কি ভৌতিক না অন্য কোনো কিছু, এটা আমরা আসলে ওইভাবে বুঝতে পারিনি। কিন্তু আমাদের বাবা একটা বুদ্ধি করলো যে উনি জানালাটা হালকা করে একটু লাগিয়ে রেখে সেখানে লাইট ধরে বসে আছে। যখনই দৌড়াদৌড়ি স্টার্ট হবে বা তার সামনে যখন এরকম কিছু হবে তখনই লাইট মারবে। বাবা প্রায় 10 মিনিট পর্যন্ত ওইভাবে বসেছিল। 10 মিনিট পরে জানালাটা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি মাঝের ঘরে চলে আসলো। তখন মা জিজ্ঞাসা করলো, কি কিছু দেখছেন? বাবা বলল যে না, কিছুই দেখিনি, তবে মনে হয় কোনো চোর হবে, দৌড়াদৌড়ি করতেছে। যাক, আমরা শুয়ে থাকি। আমরা 4 ভাই বোন আলাদা চৌকিতে ঘুমাতাম এবং বাবা মা একটা চৌকিতে ঘুমাতো। তো দেখলাম যে বাবা মা আমাদের চৌকিতে আসছে এবং আমাদেরকে ভালোভাবে ধরে শুয়ে পড়ছে। মা শুধু দোয়া দুরুদ পড়তেছে, বাবাও দোয়া দুরুদ পড়তেছে। তাদের দোয়া দুরুদ পড়া দেখে আমরা আসলেই ভয় পেয়ে গিয়েছিলাম যে কিছু একটা ঝামেলা তো আছে। প্রায় ঘন্টাখানেক অতিবাহিত হয়ে গেছে। চোখে হালকা হালকা ঘুম আসছে আমাদের সবারই। এমন পর্যায়ে আমরা শুনতে পেলাম আমাদের বাড়ির পিছন থেকে একজন মহিলা খুব কান্না করছে। মানে খুব উচ্চস্বরে কান্না করতেছে না, জাস্ট মহিলারা যেভাবে গুনগুনিয়ে বা ফুফিয়ে ফুফিয়ে কান্না করে সেভাবে মানে খুব করুণ সুরে কান্না করতেছে। অনেকক্ষণ ধরে এই কান্নাটা চলতেছিল। আমাদের বুঝতে আর কোনো অসুবিধা ছিল না যে এটা কি। আমরা কোনো কথাই বললাম না, একদম চুপচাপ জড়সড় হয়ে শুয়ে পড়লাম। কিন্তু আমরা প্রত্যেকে সজাগ। প্রায় কম করে হলেও 2 ঘন্টা ধরে এরকম কান্নাটা চলতেছিল। 2 ঘন্টা পরে কান্নাটা অটোমেটিক্যালি থেমে যায়। কান্নাটা আসতেছিল আমাদের ঘরের পিছনের বাগান থেকে। তো কান্নাটা থামার প্রায় 15 থেকে 20 মিনিট পরেই একদম আমাদের ঘরের সাথে যে রান্নাঘর, একদম ঘরের পিছনের দরজার সাথেই বসে কান্না করতেছিল। একদম মানে খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমরা। হঠাৎ করে দেখলাম যে কান্নাটা একদম আমাদের ঘরের পিছনের দরজার কাছ থেকে আসতেছে। কান্নার শব্দটা খুবই ভয়ঙ্কর ছিল। একদম যে হাউমাউ করে কান্নাকাটি করে বিষয়টা ওই রকম না, একদম ফুফিয়ে ফুফিয়ে বা মহিলারা গুনগুনিয়ে যেরকম আস্তে আস্তে কান্না করে বিষয়টা ওই রকমই। আর কান্নাটা এরকম ছিল যে কন্টিনিউ কান্না করতেছে এরকম না, কান্না করতেছে আবার 5-6 মিনিট স্টপ, আবার কান্না করতেছে 2-3 মিনিট, আবার 5-6 মিনিট স্টপ, এরকম। আমাদের কারো চোখে ঘুম নেই, আমরা সবাই সজাগ, কিন্তু কেউ কোনো কথা বলতেছি না। রাত তখন 2টা কি 2:30 এরকম সময় কান্নাটা বন্ধ হয়ে যায়। প্রায় 30-40 মিনিট কোনো কান্নার শব্দ পাওয়া যায়নি। বাট একটু পরে আবার সামনের দুয়ার থেকে কান্নাটা আসতেছে। এতক্ষণ ছিল পিছনের দরজায় ঘরের, বাট এখন হচ্ছে একদম সামনের দরজায়, যেখানে আমরা সামনের দরজা আমাদের বৈঠকখানা, ওই বৈঠকখানায় বসে বসে কান্না করতেছে। এখন সামনের দরজায় বসেও এরকম প্রায় অনেকক্ষণ কান্না করতেছিল। কিন্তু এরপরই হঠাৎ ফজরের আজান পড়ে। দূর থেকে ফজরের আজানের শব্দ আমরা শুনতে পাই, সাথে সাথে কান্নাটাও বন্ধ হয়ে যায়। কান্নাটা আমরা আর শুনতে পাই না। তো তখন আমাদের চোখে একটু ঘুম আসে, কারণ সারা রাত ঘুমাতে পারিনি। আর তখন ঘুম আসার কারণে আমরা সবাই একটু দেরি করেই ঘুম থেকে উঠি। যখন আমরা ঘুম থেকে উঠি তখন প্রায় বেলা 10টা বাজে। তো ঘুম থেকে উঠেই বাবা খুব তাড়াহুড়া করতেছে যে তাড়াতাড়ি আমাকে কিছু খাবার দে, আমি খাবার খেয়ে তাড়াতাড়ি মৌলবীর কাছে যাই। মানে যেই মৌলবী আমাদের বাড়িটা বন দিয়েছিল ওই মৌলবীর কাছে যাওয়া হবে এবং পুনরায় বাড়িটা আমরা আবার বন দিব। মানে এটাই আমাদের এখন ডিসিশন। মা তখন বলল যে কবিরাজের কাছে যাও আর যাই করো, আমি এই বাড়িতে আর থাকবো না একদিনও, আমি বা ছেলে মেয়েদেরকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। বাবা তখন মাকে ধমক দিয়ে বলল যে তুই বাপের বাড়ি যাবি, আমি কই যাব? আমার এই যে সারা খেতে পাকা ধান, এই যে ফসল, সারা বছরের অর্জিত ফসল, এগুলো সব ফেলে দিয়ে চলে যাব? এগুলো কি করব? কি কার হাতে দিয়ে যাব এগুলো? আর তাছাড়া এখন মৌলবীকে আনার পরে তো আর কোনো ঝামেলা হবে না। বন্ধুরা, নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় ঘটনার বাকি অংশ শোনার জন্য তোমাদের পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। আমার বন্ধুর দাদুর ছোটোবেলায় যে ঘটনা ঘটে যায় তার জীবনে, সেটাই সে আমাকে বলেছিল এবং আমি আমার মতো করে তার কথাগুলো বলতেছি। আমার চ্যানেলে যা শুনতে পাবা সব একদম বাস্তব, অথেন্টিক, কোনো বানোয়াট ঘটনা এখানে নেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনের এপিসোডে। খোদা হাফেজ।